নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল। গল্পের আঙিনায় আমরা শুনছি শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়। আজকে শুনব তৃতীয় পর্ব। সকালের কাগজে দেখলাম রাহাত যতন খুন হওয়ার খবরটা ছোট্ট করে ছাপা হয়েছে। নতুন মাত্র একটা তথ্য জানা গেল। লাশ প্রথম দেখতে পায় রোজি রুমানা নামে এক প্রতিবেশী মেয়ে, যার সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। বেলা 9টার দিকে থানায় গেলাম পিস্তল হারানোর রিপোর্ট করতে। কথাটা আমি জানানো মাত্র মৌমাছির মতো ছেঁকে ধরা হলো আমাকে। প্রাথমিক জেরা চলল প্রায় ঝাড়া 40 মিনিট। এরা সব অধস্তন কর্মকর্তা। এরপর আমাকে ঠেলে দেয়া হলো ইন্সপেক্টর বনি রিয়াজের কামরায়। ইন্সপেক্টরকে আবার পুরো বানানো গল্পটা বলতে হলো। সব শোনার পর তিনি বললেন, আমি রাহাত যতন মার্ডার কেস তদন্ত করছি। তিনি আপনার প্রতিবেশী ছিলেন। তাকে গুলি করা হয়েছে একটা .38 দিয়ে। হঠাৎ করে তার ইস্পাত কঠিন চোখ অপলক হয়ে উঠল। তবে আমি জানতাম কি আসছে। চেহারায় সামান্যই আগ্রহ দেখালাম। হ্যাঁ, সকালের কাগজে পড়লাম। আপনাদের কথা শুনে বুঝতে পারছি হারানো অস্ত্র পুলিশকে সমস্যায় ফেলে দেয়। এরকম গাফিলতি করার জন্য সত্যি দুঃখিত। রাহাত যতনকে আপনি কতটা ভালো করে চিনতেন? এবার তার দিকে আমার তাকানোর পালা। বাতাস কি ওদিকে বইছে ইন্সপেক্টর? চুরি যাওয়া পিস্তল দিয়ে খুন করা হয়েছে ওই লোককে? বনি রিয়াজ হাসলেন। প্রথমে আমাকে নিশ্চিত হতে হবে পিস্তলটা চুরি গেছে কিনা, তারপর নিশ্চিত হতে হবে ওটা দিয়েই যতনকে গুলি করা হয়েছে কিনা। আপনি এখনো আমার প্রশ্নের জবাব দেননি। তাকে আপনি কতটা ভালো করে চিনতেন? আরে চিনতামই না। অদ্ভুত ব্যাপার হলো, 2 দিন আগে আমার কাছে এসেছিলেন। তিনি আপনার বাড়িতে গিয়ে? না, অফিসে। কেন? আমাদের বিজ্ঞাপনের রেট জানার জন্য, আর তার দোকান সম্পর্কে একটা রিপোর্ট করানোর জন্য। আমি তাকে জানিয়ে দিই এসব আমরা ছাপি না। আপনার সঙ্গে দেখা করলেন তিনি? হ্যাঁ। ফোন করতে পারতেন না? সারাদিন এসবই করতে হয় আমাকে। হ্যাঁ, এত কিছু ভাববার সময় কোথায়। হ্যাঁ। দীর্ঘ বিরতি। আমি একটা খুন তদন্ত করছি। আপনার কাছে যেহেতু পিস্তল ছিল, সেটা পাওয়াও যাচ্ছে না। আমাকে আপনার বলতে হবে কাল রাত 8টা থেকে 9টা পর্যন্ত কোথায় আপনি ছিলেন। এখন আমি সচেতন যে আমার হাতের তালু ঘামছে, তবে ভাব দেখালাম হতচকিত হয়ে পড়েছি। কয়েকবার বলেছে ইন্সপেক্টর, পাশের ঘরে, এ ঘরে। 8টা 15 স্ত্রীর কাছে ছিলাম তাহমিনা খানের বাড়িতে। 9টায় বাড়ি ফিরি। 11:30 পর্যন্ত কপি রেখি, তারপরে শুতে যাই। স্ত্রীর সঙ্গে দেখা করা বাদে প্রতিবেশীদের কারো সঙ্গে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, প্রথমে তাহিরা খান, তারপর আবুল বাশারের সঙ্গে বাড়ির সামনে দেখা হয়েছে 9টার দিকেই। ওদেরকে আপনি চেনেন? আর কারো সঙ্গে নয়? এটা অনেকটা আন্দাজে বাজি ধরার মতো। জুম্মান কাজী যদি পুলিশকে জানিয়ে থাকেন আমার সঙ্গে তার দেখা হয়েছে, তাহলে আমি ডুবব।
না, আর কারো সঙ্গে দেখা হয়নি, বললাম আমি। ঠিক আছে, আপাতত আপনাকে আর কিছু জিজ্ঞেস করার নেই। চেয়ার ছেড়ে দাঁড়ালেন ইন্সপেক্টর, হাত বাড়ালেন। আমি একটা পত্রিকার সম্পাদক না? আপনার পত্রিকা এবং আপনার মেধা দুটোর প্রতি আমার শ্রদ্ধা আছে সমীর সাহেব, তাই আপনাকে জানাতে সংকোচ বোধ করছি না। আমার সমস্যাটা আপনি বুঝতে পারছেন? এরকম একজন সাধারণ লোককে কেন কেউ খুন করবে? আমরা কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। দুঃখিত, আমি কোনো ধারণা দিতে পারবো না। চেয়ার ছাড়লাম। লোকটার হবি ছিল ফটো তোলা। ডার্ক রুম আছে, ইকুইপমেন্ট আছে, সফিস্টিকেটেড এনলার্জার। অথচ অবাক কাণ্ড, বুঝলেন, গোটা বাড়িতে তার কাজের কোনো নমুনা পাওয়া যায়নি। অদ্ভুত বলে কাঁধ ঝাঁকালাম। ইন্সপেক্টর, আমি ছাড়া অফিস অচল, এবার আমাকে যেতে হয়। ও হ্যাঁ, ঠিক আছে, যান আপনি। গাড়িতে উঠে ভাবছি, বনি রিয়াজকে তো বললাম কাল রাতে আর কারো সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু যদি প্রশ্নের উত্তরে জুম্মান কাজী বলে দেন আমাকে তিনি রাহাত যতনের বাড়ির দিকে যেতে দেখেছেন, জুম্মান কাজী নিজেও জড়িত, কাজেই তিনি মুখ খুলবেন বলে মনে হয় না। তারপর আমার অন্য একটা কথা মনে পড়ল। ইন্সপেক্টর রিয়াজকে বললাম বিজ্ঞাপন নিয়ে কথা বলতে যতন আমার অফিসে এসেছিল। মনে পড়ল ব্ল্যাকমেল করার হুমকিটা এখনও আমার রেকর্ডারে আছে। সার্চ ওয়ারেন্ট নিয়ে ইন্সপেক্টর রিয়াজ যদি পৌঁছে যান ওখানে। গাড়ি নিয়ে অফিসে নয়, বাড়িতে ফিরতে হলো। পড়ার ঘরে ঢুকে রেকর্ডার যেখানে রেখেছি সেদিকে এগোলাম। অর্ধেক মেঝেও পার হয়নি, দেখলাম রেকর্ডার নেই। তারপর চোখে পড়ল ঘর সংলগ্ন বারান্দার মেঝেতে রোদ লেগে কি যেন চকচক করছে। কাছে গিয়ে দেখি ভাঙা কাচের টুকরো। বারান্দার চার ধারে গ্রিলের বদলে কাঁচ লাগানো, তালার কাছাকাছি সেটাকেও ভেঙে ফেলেছে। তারপর হাতল ঘুরিয়ে গোটা ফ্রেম সরিয়ে ভেতরে ঢুকেছে। পুলিশ? আমি জানি তা সম্ভব নয়। পুলিশ কখনো এভাবে কাঁচ ভেঙে ভেতরে ঢুকবে না। তাহলে কে? ওখানে দাঁড়িয়ে আতঙ্কের লাগাম টেনে রাখার চেষ্টা করছি, কারণ জানি ঘটনাটা পিস্তলের মতোই ক্ষতিকর হুমকি। জিনিসটা যেই চুরি করে থাকুক, তার কাছে এখন প্রমাণ আছে রাহাত যতন আমাকে ব্ল্যাকমেল করছিল। তারপর আমার সেই ফটোর কথা মনে পড়ল, যেটা দেখা যাচ্ছে নিশি এক শিশি পারফিউম চুরি করছে। ওই ফটো আমি ডেস্কের দেরাজে রেখেছি। দেরাজ খুলে দেখি ফটো নেই। টেলিফোনের শব্দ চমকে দিল আমাকে। কাজল করেছে। সমীর ভাই? ওর গলার আওয়াজ অস্থির। কি ঘটেছে? কি আপনি আসছেন? আপনার ডেস্কে লেখার পাহাড় জমে গেছে। সারোয়ার ভাই এসে বসে আছেন আপনার জন্য। গলা যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, আমি রওনা হয়ে গেছি। অফিসের কাজ করতে হবে শুনে অসুস্থ বোধ করছি, কিন্তু জানি করতে হবেই। এই সময় দরজার বেল বাজল। জানালা দিয়ে বাইরে তাকাতে দেখলাম গেটের কাছে জুম্মান কাজীর গাড়ি হ্যামার দাঁড়িয়ে রয়েছে। সদর দরজা খুললাম। মন বলছিল আপনাকে পাবো। জুম্মান কাজী বললেন, মাত্র একটা কথা, ঠিক আছে? ভাঙা কাঁচের দিকে একবার তাকালেন। চোর এসেছিল নাকি? ওটা বাদ দিন, আপনার আর আমার স্ত্রীরা চোর। খুনের অভিযোগে আদালতে যাওয়া ঠেকাতে হলে মুখ সেলাই করে রাখতে হবে।
ইন্সপেক্টর রিয়াজ আমাকে জেরা করেছেন। আপনার পালা আসতেও খুব বেশি দেরি হবে না। হ্যাঁ, ঠিক আছে, বন্ধ রাখবো মুখ। পুলিশ রাহাত যতন আপনাকে ব্ল্যাকমেল করছিল? তিনি চুপ করে থাকায় আমি বললাম, আমার কাছে 1.5 লাখ চেয়েছিল। আপনার কাছে? 5। তাকে আপনার কাল রাতে টাকা দেওয়ার কথা ছিল? আজ রাতে। হেটা আপনি বোঝেন তো, লোকটাকে আমরা খুন করেছি বলে সন্দেহ করা হতে পারে? জি বুঝি। কাজেই আপনি আমাকে কাভার দেবেন, আমিও আপনাকে কাভার দেব, ঠিক আছে? আমার দিকে তাকিয়ে থাকলেন তিনি। আমার কখনো কোনো ফায়ার আর্মস ছিল না। দরজার দিকে রওনা হয়ে আবার দাঁড়ালেন। আপনার? কথা না বলে আমি তার দিকে তাকিয়ে থাকলাম। দেখা যাচ্ছে আমার চেয়ে বেশি বিপদে আছেন আপনি, বলে চলে গেলেন জুম্মান কাজী। কাজ সম্পর্কে কাজল কিছু বাড়িয়ে বলেনি। ডেস্কে সত্যি কাজের পাহাড় জমে গেছে। ভারপ্রাপ্ত মেয়রের আর্টিকেল নিয়ে মিশা সরোয়ারের সঙ্গে পুরোটা সকাল কাজ করলাম। আমার সঙ্গে সরোয়ার থাকায় কাজলের সঙ্গে আলাপ করতে পারলাম না। তারপর যখন সরোয়ারকে বিদায় করলাম, অমনি তার খালি চেয়ারে এসে বসলেন খুরশিদ মোস্তাফা তার রাস্তাঘাটে ভায়োলেন্স রিপোর্ট নিয়ে। লেখাটা এত ভালো, সময় না দিয়ে পারলাম না। সিদ্ধান্ত নিলাম আগামী সংখ্যায় ছাপবো ওটা। আর্টিস্টকে ডেকে বুঝিয়ে দিলাম কীরকম ইলাস্ট্রেশন চাই। পত্রিকা তৈরির মেশিনে ব্যস্ত থাকলেও চুরি যাওয়ার রেকর্ডারের কথা ভাবছি। যাও বা আমার কাজ শেষ হলো। কাজলের ঘরে গিয়ে দেখি পত্রিকার বিজ্ঞাপন নিয়ে গলদঘর্ম হচ্ছে বেচারি। পিয়নকে দিয়ে লাঞ্চ আনিয়ে একাই খেলাম। তারপর জহুর হোসেনের খবর নেওয়ার জন্য ফোন করলাম হাসপাতালে। ডাক্তার শান জানালেন, পেশেন্টের অবস্থা তেমন ভালো মনে করছি না, যতটা উচিত ততটা সাড়া দিচ্ছেন না, ভয় পাচ্ছি। মাথার লাথিগুলো ধারণার চেয়ে মারাত্মক। আমি কাঠ হয়ে গেছি। কিন্তু ডাক্তার সাহেব, আপনি বলেছিলেন তিনি বিপদের মধ্যে নেই, এখন কি তাহলে? তিনি সাড়া দেবেন না এটা আমরা ভাবিনি। প্রফেসর রায়নুল এক্সরে দেখছেন, তিনি সিদ্ধান্ত নেবেন অপারেশন করা হবে কিনা। তার স্ত্রীকে জানানো হয়েছে? হ্যাঁ, অবশ্যই। তার কি জ্ঞান আছে? না। ডাক্তারের কণ্ঠস্বর গম্ভীর হয়ে গেল। ওটাই তো সমস্যা। আমি খুব অসহিষ্ণু বোধ করছি। আমার দৃঢ় বিশ্বাস রাহাত যতন সম্পর্কে আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন জহুর হোসেন। আমাকে জানতে হবে তাহমিনা খান, আবুল বাশার আর জুম্মান কাজীর নাম কোত্থেকে পেয়েছেন তিনি। দরজা খুলে গেল, ভেতরে ঢুকলো কাজল। উফ, কি একটা সকাল গেল, বলল। হাতে 1 মিনিট সময়ও নেই, কিন্তু আপনাকে জানাতে চাই কাল রাতে আমি পিস্তলটা ফেলে দিয়েছি। একটা রিক্সা নিয়ে বেরিয়েছিলাম, হেঁটে ফেরার সময় রাস্তার পাশে ডাস্টবিন দেখতে পেয়ে থামি। একটা বস্তার ভেতর গুঁজে দিয়েছি, ভেতরে রাজ্যের আবর্জনা। আমার ধারণা কেউ ওটা দেখতে পাবে না। বাঁচিয়েছ আমাকে। আই অ্যাম গ্রেটফুল টু ইউ। জহুর? জানি, তিস্তাকে ফোন করেছিলাম, তিনিই বললেন। কেমন আছেন তিনি? খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন, এতক্ষণে হাসপাতালে পৌঁছে গেছেন।
পরস্পরের দিকে তাকিয়ে থাকলাম আমরা। আজ রাতে তুমি আমার সঙ্গে ডিনার করবে কাজল? আমাদের কথা হওয়া দরকার। ল্যান্ডফোন বাজল, কাজল ধরল, তারপর আমাকে দিল। তুষার সাহেব, আমি আমার টেবিলে যাচ্ছি। আজ রাতে? হ্যাঁ, ঠিক আছে, বলে চলে গেল কাজল। কি শুনলাম সমীর সাহেব? টেলিফোনে তুষার আবিদের গলা কঠিন মনে হলো। আপনি নাকি পিস্তলটা হারিয়ে ফেলেছেন? আমার গাড়ি থেকে চুরি হয়ে গেছে। হেল, আমি আরেকটা আপনাকে দিতে পারবো না। ভালো করবেন বসকে যদি না জানান। এরকম একটা কাণ্ড কি করে? সরি। পারমিটটা ফেরত পাঠান, দেখি মাথা ঘামিয়ে সংকট কাটানো যায় কিনা। পুলিশ আমাকে ধমকাচ্ছে, বলে লাইন কেটে দিলেন। মনে পড়ল, মিশা সরওয়ার আর আমি সৈয়দ বদরুলের আর্টিকেল নিয়ে এত ব্যস্ত সময় কাটাচ্ছি, পিস্তল আর পারমিট দেওয়া হয়নি তাকে। ক্লোজেট খুলে দেখলাম, আছে ওগুলো। তারপর বিপুল বৈরাগী এলেন। তিনি আমাদের অর্থনৈতিক কলাম লেখেন, সেটা খুব নাম করেছে। বিকেলের বাকি সময়টা তার সঙ্গে কাটল। তিনি বিদায় নিলেন প্রায় 6টায়। আমার লাল ফোন বাজল। বসের সঙ্গে এটা আমার হটলাইন। তাড়াতাড়ি রিসিভার তুললাম। জি মাহমুদ ভাই। হাই সমীর, এইমাত্র ফিরলাম। প্রেসিডেন্ট কি বলেছেন তা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে হবে। চলে আসুন, ডিনার করি। নিশিকে আনতে ভুলবেন না, আপনার ভাবির সঙ্গে গল্প করবেন। কাজলের সঙ্গে আমার ডেটের কথা ভাবলাম আমি, কিন্তু এই আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করতে পারি না। নিশি ঢাকায় নেই মাহমুদ ভাই, ওর মায়ের কাছে গেছে। তাহলে আপনার সেক্রেটারি কাজলকে নিয়ে আসুন। আপনার ভাবিকে আমার অন্যদিকে ব্যস্ত রাখতে হবে। হেসে উঠলেন তিনি। মেয়র আর্টিকেল রেডি? প্রায়। গুড, সঙ্গে করে আনুন ওটা। এই ধরুন 7:30টার দিকে। জি মাহমুদ ভাই। ফোন রেখে দিয়ে কাজলের কামরায় গেলাম। বললাম, বস ডিনারের দাওয়াত দিয়েছেন। হতাশায় হাত দুটো দুদিকে খানিক মেলল কাজল। সেরেছে সমীর ভাই, সব কাজ ফেলে এখন তাহলে আমাকে বাড়ি ফিরতে হবে। বসের স্ত্রী, সাংঘাতিক ফরমাল। আমার এই বেশভূষা একদম অচল। আমি সরাসরি ওখানে দেখা করব আপনার সঙ্গে। কাজল চলে যাবার পর আবার হাসপাতালে ফোন করলাম। ডাক্তার শান জানালেন, অপারেশন শুরু হয়েছে। আপনাকে আমি জানাতাম, কিন্তু তুষার সাহেব আমাকে খুব ব্যস্ত। তুষার? হ্যাঁ, সাদিক মাহমুদের প্রতিনিধিত্ব করছেন তিনি। শুনুন, ব্রেন থেকে চাপ সরিয়ে নেওয়া হচ্ছে, কাজেই জহুর সাহেব এখন ভালো থাকবেন। তুষার চাইছেন হোসেন সাহেবকে ব্যাংককে নিয়ে যাবেন, যখনই তাকে নড়াচড়া করা সম্ভব হবে। সাদিক মাহমুদ দেখা যাচ্ছে সত্যি তার স্টাফের উপর খেয়াল রাখেন। দিন 2 পর আমি তার সঙ্গে কথা বলতে পারবো? মনে করি পারবেন, তবে পুলিশকে আগে সুযোগ দিতে হবে। ইন্সপেক্টর বনি রিয়াজ আগে থেকেই চাপ দিচ্ছেন। আমি শুক্রবারে কল দেব, বলে ফোন রেখে দিলাম। অনেকক্ষণ বসে থাকলাম, ভাবছি জহুর কি পুলিশকে রাহাত যতনের কথা বলে দেবেন? আমি জানি তিস্তাই প্রথমে স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তিনি নিশ্চয়ই পুলিশকে কিছু না বলার বুদ্ধি দেবেন তাকে। জহুরের বাড়িতে ফোন করলাম, কেউ ধরল না। ভাবলাম হাতে 2 দিন সময় আছে, দেখা যাক কি হয়। অফিসে তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছি সাদিক মাহমুদের প্রাসাদে। ঘড়িতে তখন 7:05। কাজলের গাড়ি দেখলাম আগেই পৌঁছে গেছে। বাটলার থাইল্যান্ড থেকে আমদানি করা। পথ দেখিয়ে
বিশাল লাউঞ্জে নিয়ে গেল আমাকে। এখানকার প্রতিটি ফার্নিচারের ইতিহাস ও মূল্য আছে। সবগুলো পেন্টিং গিল্ড ফ্রেমে আটকানো। ওগুলোকে উদ্ভাসিত দেখানোর জন্য বিশেষ আলোর ব্যবস্থা। প্রতিটি মিউজিয়ামে স্থান পাওয়ার যোগ্য। চলে আসুন সমীর, সাদিক মাহমুদ বললেন। সাধারণ একটা সাদা ড্রেসে অপরূপা লাগছে কাজলকে। বরফ দেওয়া ঠান্ডা কিছুতে চুমুক দিচ্ছে। আমাকে এগোতে দেখে হাসল। ওর পাশে বসেছেন মনিয়া মাহমুদ, তিনিও আমাকে দেখে হাসলেন। তারপর নিচু গলায় কি যেন বললেন কাজলকে। কাজল একটু যেন আড়ষ্ট বোধ করল, নাকি লজ্জা পাচ্ছে। খেয়াল করলাম বসের চেয়ে মুনিয়া কম করেও 20 বছরের ছোট হবেন, অর্থাৎ 37-38 হবে। তিনি লম্বা, ঝলমলে, অভিজাত, সফিস্টিকেটেড। স্বামীর অতিথিদের আপ্যায়ন করা ছাড়া তার যেন আর কোনো কাজ নেই। পুরো শুকায়নি এরকম একটা মাস্টারপিস অয়েল পেন্টিং বলে মনে হলো তাকে আমার। আপনি একটা এলিয়েন সমীর, আপনার দেখাই পাওয়া যায় না, হাসতে হাসতে বললেন আমাকে। শ্যাম্পেন দিয়ে গেল পেয়ারা। কাজল এমনকি বসের আহ্বানেও সাড়া না দিয়ে শুধু স্প্রাইট নিল। 20 মিনিট গল্প করার পর ডিনার চলে এলো। খেতে খেতে আলাপ শুরু করলেন সাদিক মাহমুদ। প্রেসিডেন্টের সঙ্গে কী বিষয়ে তার আলাপ হয়েছে। দুজনের সম্পর্কটা বন্ধুত্বের। সামনে মূল্যস্ফীতি ঘটতে যাচ্ছে। প্রেসিডেন্ট বলেছেন এই বিষয়টা নিয়ে পত্রিকায় লেখা দরকার। তার কথার মাঝখানে মনিয়া বললেন, স্বামী ডার্লিং, কথা শুধু তুমি একা বলছো। সমীরকে আমার জিজ্ঞেস করার আছে, তাদের পাড়ায় যে অদ্ভুত খুনটা হলো। অদ্ভুত খুন মানে? ভ্রু কোঁচকালেন বস। অদ্ভুত না, পুলিশ কোনো মোটিভ খুঁজে পাচ্ছে না। স্বামীর প্রশ্নের উত্তর দিচ্ছেন মনিয়া, কিন্তু তাকিয়ে আছেন আমার দিকে। কে এই লোক সমীর? কেনই বা তাকে খুন করা হলো? হাসলাম আমি। আমার কোনো ধারণা নেই। সামনের দিকে ঝুঁকে স্ত্রীর হাত চাপড়ে দিলেন সাদিক মাহমুদ। শোনো মনিয়া, সমীরের সঙ্গে আমার আলাপ আছে। আরে তোমরা দুই বান্ধবী গল্প করো না। সুগঠিত কাঁধ ঝাঁকিয়ে কাগজলের দিকে ফিরলেন মনিয়া। চলো যাই, এখানে আমাদের খাতির পাওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে। ওরা দুজন লাউঞ্জ ছেড়ে বেরিয়ে যেতেই সাদিক মাহমুদ বললেন, চলুন আমরা লাইব্রেরিতে গিয়ে বসি। ভারপ্রাপ্ত ভদ্রলোকের আর্টিকেলে আমি একবার চোখ বুলোতে চাই। বসের লাইব্রেরি থেকে আমি যখন পালাবার সুযোগ পেলাম ততক্ষণে মাঝরাত পেরিয়ে গেছে। শুনলাম কাজল অনেক আগেই বাড়ি ফিরে গেছে, আর মনিয়া শুয়ে পড়েছেন। গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে কাজলকে আমি ফোন করলাম। একটু দেরি করে ধরল ও। জিজ্ঞেস করলাম, আমি তোমার ওখানে একবার আসতে পারি? তোমাকে আমার অনেক কথা বলার আছে। দুঃখিত সমীর ভাই, আমি শুয়ে পড়েছি। ওই মহিলার সঙ্গে 2 ঘন্টা কাটিয়ে আমি একদম কাহিল হয়ে পড়েছি। আপনাকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব বিষয়ে অফিসে কখনোই আলাপ সম্ভব নয়। কাল তুমি আমার সঙ্গে ডিনার করবে। আমি যাতে তোমাকে আপ টু ডেট। কাল নয়, আমার একটা ডেট আছে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ কাজল। ওটা তুমি বাতিল করতে পারো না? না। ধারালো সুরটা আমাকে জানিয়ে দিল কাজল অটল থাকবে। এবার আমার দুশ্চিন্তা হতে লাগলো। কাজল, তোমার সম্পর্কে আমি কিছুই জানি না। জিজ্ঞেস করলে তুমি কিছু মনে করবে? কেউ কি তোমার আছে? অনেকক্ষণ হয়ে গেল চুপ করে আছে কাজল। তারপর বলল,
কেউ একজন আছে। হ্যাঁ। কাজল ওই কথাটা বলার পর সত্যি সত্যি উপলব্ধি করলাম ওকে আমি ভালোবাসি। বিষম একটা ধাক্কা খেলাম। প্রবল হতাশায় তেতো হয়ে গেল মন। সত্যি বলছো? সত্যি কেউ আছে? আমার গলা নিজের কানেই কাতর শোনালো। আমার ঘুম না হলেই নয়। আবারও কাজলের ধারালো সুর বলে দিল, আমার কোনো সুযোগ নেই। গুড নাইট সমীর ভাই বলে লাইন কেটে দিল। নিজেও জানি না রাস্তার পাশে কখন থেকে দাঁড় করিয়ে রেখেছি গাড়িটাকে। জীবনে কখনো এত একা বোধ করিনি। গত 18 মাস ধরে ওকে আমি চিনি, কিন্তু ওর সমস্ত ব্যাপারে এতদিন অন্ধ ছিলাম, শুধু একটি জিনিস বাদে, কাজের প্রতি ওর আকর্ষণ আর দক্ষতা। হঠাৎ করে ওর ভেতরে আজ আমি একটা সম্পূর্ণ নারীকে দেখতে পেয়েছি। এ যেন একটা পর্দা সরিয়ে ভেতরে রোদ ঢুকতে দেওয়া। আমার বোঝা উচিত ছিল এরকম একটা মেয়ের জীবনে কোনো পুরুষ থাকতে বাধ্য। ঠিক আছে, এখন জানি, কিন্তু সেটা আমার কোনো সাহায্যে আসছে না, আমাকে সান্ত্বনাও দিতে পারছে না। গ্যারেজে গাড়ি রেখে ফ্ল্যাটে ঢুকতে যাচ্ছি, পেছন থেকে কেউ ডাকলো, এডিটর সাহেব। বন করে ঘুরলাম। ছায়ার ভেতর SI মালিক দাঁড়িয়ে। আলো নেভান, আমি চাই না কেউ আমাকে দেখুক। ড্রয়িং রুমে বসেছি দুজন। SI মালিককে দেখে ধাক্কা খেতে হয়েছে। আমি যে কঠিন পাত্রকে চিনি, তিনি নন, যেন অন্য কেউ। ভাঙাচোরা একজন মানুষ, বেঢপ, কুঁজো, ভেজা মুখ। শুনুন সমীর সাহেব, আপনি আমাকে সত্যি কথা বলবেন। তার পেশলো হাত শক্ত মুঠো হয়ে গেল। ইন্সপেক্টর রিয়াজ এখন জানেন রাহাত যতন ব্ল্যাকমেলার ছিল। তিনি জানেন কারো কাছে ফিল্মগুলো আছে। ওগুলো কি আপনার কাছে? না। আপনার সংকটও যদি আমার মতো হয়, আসুন দুজনেই আমরা টেবিলে নিজেদের কার্ড ফেলি। হ্যাঁ, ঠিক আছে। আমাকে পুলিশ হিসেবে দেখার দরকার নেই, সব জানান আমাকে। বিস্ময় বিপণী থেকে আমার স্ত্রী পারফিউম চুরি করছে, এরকম একটা ছবি ছিল যতনের কাছে। ওটা দেখিয়ে 1.5 লাখ চাইল। দিতে রাজি হলেও টাকাটা জোগাড় করতে দেরি হচ্ছিল। 10,000 টাকা নিয়ে তার বাড়িতে যাই আমি। দেখি মরে গেছে। ফিল্মের খোঁজে বাড়িটা সার্চ করতে যাব, এই সময় এক মহিলা চলে এলো। সে পুলিশ ডাকছে, এই সুযোগে আমি কেটে পড়ি। যতনকে আমি গুলি করিনি, কিন্তু আমি যে পিস্তলের পারমিট পেয়েছি সেটা দিয়ে গুলি করা হয়েছে তাকে। পিস্তলটা আমি এখানে ওই সোফার উপর রেখেছিলাম। কেউ একজন নিয়ে যায় ওটা, খুন করে যতনকে, তারপর আবার রেখে যায় ওখানে। এই হলো আমার কাহিনী মালিক সাহেব। এবার আপনারটা শোনান। শুরুটা একই রকম। হতাশায় মাথা দোলানেন SI মালিক। মেয়েরা কেন যে এসব করে, যা বেতন পাই ওকে আমি খুব কিছু দিতে পারি না। বেজন্মাটা 25,000 চেয়েছিল, অত টাকা কোত্থেকে পাবো? তাই দাবি বদলে প্রতি সপ্তাহে 700 করে চাইল। লোকটাকে পছন্দ করি না, তারপরেও তার জন্য দুঃখ হলো। ওখানে পৌঁছে আমি কার্তুজের খোসাটা পাই।
দেখেই চিনতে পারি। ধরে নেই আপনি তাকে খুন করেছেন, তারপর ফিল্ম আর ব্লো আপগুলো নিয়ে গেছেন। সেই জন্যেই খোলটা দিই আপনাকে। আমার জানা ছিল ইন্সপেক্টর রিয়াজের হাতে পড়লে তিনি খোঁজ নিয়ে জেনে যাবেন ওটা আপনাকে ইস্যু করা কার্তুজের খোল। ওই সময় আমার ইচ্ছে ছিল যতনের খুনি যেন ধরা না পড়ে। চিন্তাটা বোকার মতো হয়ে গেছে। ইন্সপেক্টর এখন সবই জানেন। ফিল্মের খোঁজে দোকানে তল্লাশিও চালিয়েছেন, কিন্তু কিচ্ছু পাননি। এখন তিনি খদ্দেরদের বাড়ি বাড়ি গিয়ে জেরা করবেন। ফিল্ম না পেলে ইন্সপেক্টর জানতে পারছেন না কাদেরকে যতন ব্ল্যাকমেল করছিল। কাজেই এটা নিয়ে আমি ভাবছি না। ওই মেয়েটাকে, রোজি রুমানা, চরিত্রহীন বাজে মেয়ে লোক, কলগার্ড, ড্রাগস নেয়, চোলাই মদ খায়, যার তার সঙ্গে শোয়, এই সব শুনি। তারপর জানি না। তার ফোন নম্বর দরকার আমার, দিতে পারবেন? তা পারা যাবে। সাবেক পুলিশ কাদের এলুকায়েসের কথা তুললাম। বলছেন যতনের ফাইল হারিয়ে গেছে, কিন্তু আমার ধারণা তিনি মিথ্যে কথা বলছেন। কায়েস? খ্যাঁকালেন মালিক। আপনার বস প্রাইভেট ডিটেকটিভ না বানালে রাস্তায় রাস্তায় পান সিগারেট বেচতে হতো তাকে। দুর্নীতির দায়ে পুলিশ ফোর্স থেকে বরখাস্ত করা হতো। আপনার বস তাকে বাঁচিয়েছেন। ওই লোক 10 টাকার জন্যে নিজের মার গলা কাটবে। সেটা অন্য প্রসঙ্গ। আমার জানার বিষয়, কেন তিনি বলছেন রাহাত যতনের ফাইল চুরি হয়ে গেছে? কি এমন ছিল ওই ফাইলে যা আমাকে তিনি দেখতে দিতে চাননি? মালিককে আরও জানালাম যতনের শিকার একা শুধু আমি ছিলাম না, ছিলেন জুম্মান কাজী আর আবুল বাশারও। মালিক খানিক চিন্তা করে বললেন, ঠিক আছে, আমি জানার চেষ্টা করব ফাইলটা নষ্ট করে ফেলা হয়েছে কিনা। আরেকটা কথা, রোজি রুমানা সম্পর্কে তথ্য চাই আমার। ঠিক আছে বলে যেমন চোরের মতো এসেছিলেন তেমনি চোরের মতোই চলে গেলেন SI মালিক। পরদিন সকালে মিলি বুকে দিয়ে তার স্বামীকে ডাকালাম। তাকে 2 সুটকেস ভর্তি কাপড় চোপড় দিয়ে পাঠালাম গাজীপুরে। মিস্ত্রি ডেকে বারান্দার কাঁচ বদল করা হলো। সময় মতোই পৌঁছলাম অফিসে। কাজলের মুখোমুখি হবার সময় একটু বিব্রত বোধ করলাম, যদিও তার দরকার ছিল না। বরাবরের মতো শান্ত কাজল, কাজে মগ্ন, সব কিছু দ্রুত এবং আশ্চর্য দক্ষতার সঙ্গে সারছে। দুপুরের পর দুজনই একটু দম ফেলার ফুরসত পেলাম। আমার কামরায় ঢুকলো কাজল। বলল, কাল রাতের ব্যাপারে আমি দুঃখিত সমীর ভাই, আমাকে আর কিছু কি বলার আছে আপনার? প্রসঙ্গটা নিয়ে ভাবছিলাম কাজল। মুখ তুলে তাকালাম ওর দিকে। যথেষ্ট করেছো তুমি। আমি একটা জ্যামে পড়ে থাকতে পারি, কিন্তু এর মধ্যে তোমাকে আর জড়াবো না। পিস্তলটার ব্যবস্থা করায় আমি তোমার প্রতি কৃতজ্ঞ। জোর করে একটু হাসলাম। আশা করি সব ঠিক হয়ে যাবে। সমীর ভাই, আমি জড়িয়ে পড়ার ভয়ভীত নই। যদি আমার সাহায্য দরকার হয় আমি সেটা করতে চাই। না, ঠিক আছে, অফার করছো সেজন্য ধন্যবাদ বলে একটু থামলাম। তারপর বললাম, তিনি যেই হন কাজল, আমি আশা করি তুমি সুখী হবে। একটু লালচে হলো ওর মুখ। তারপর হাতের ফাইলটা ডেস্কে রেখে বলল, ধন্যবাদ, আমি এখন লাঞ্চে যাব, বেশি দেরি করব না। চলে গেল। 2 মিনিট বসে থাকলাম। নিজের জন্য দুঃখ হচ্ছে। ভাবলাম
কে হতে পারে লোকটা? ফোনের বেল আমাকে আবার কাজের মধ্যে টেনে নিল। পরে এক সময় মনে পড়ল তিস্তাকে ফোন করা হয়নি। ডায়াল করার সময় ভাবছি তাকে বাড়িতে পাবো তো। পেলাম। গলার আওয়াজই বলে দিল, খুব খুশি। ডাক্তারদা জানিয়েছেন অপারেশন সাকসেসফুল, কাল আমি ওর সঙ্গে দেখা করতে পারবো। আপনার পর জহুর সাহেবের সঙ্গে কথা বলবে পুলিশ। আপনি তাকে বলবেন তিনি যে বিস্ময় বিপণী নিয়ে রিসার্চ করছিলেন এই তথ্যটা পুলিশকে দেওয়া উচিত হবে না। বিস্ময় বিপণী নিয়ে রিসার্চ? না তো, জহুর কি করে না করে সব আমার জানা। এ প্রসঙ্গে কিছুই বলেনি আমাকে। যাই হোক, আপনি যখন বলতে বলছেন অবশ্যই বলবো। ওই স্টোরের ম্যানেজার না কে যেন খুন হয়েছে না? হ্যাঁ, সেটাই কারণ জহুর সাহেব যেন কাউকে কিছু না বলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাহমুদ ভাই ঠিক এটাই চাইছেন আর কি। ঠিক আছে, ঠিক আছে, জহুর অবশ্যই কিছু বলবে না। ধন্যবাদ। মাহমুদ ভাই আপনাদের দুজনকে থাইল্যান্ডে পাঠাচ্ছেন, জানেন তো? হ্যাঁ, আমাকে ফোন করেছিলেন। এমন বস খুব কমই দেখা যায় সমীর ভাই। একদম। লাইন কেটে দিয়ে হঠাৎ ভাবলাম রোজি রুমানাকে একটা ফোন করি। এসআই মালিকের পাঠানো SMS থেকে নম্বর নিচ্ছি। এই সময় মিশা সরওয়ার অফিসে ঢুকলো। তার কাজ শেষ হতে ক্লাবে গেলাম লাঞ্চ খেতে। টেবিলে বসেছি, সামনে এসে বসলেন তাহির আখান্দ। খাচ্ছি, এটা সেটা নিয়ে গল্প করছি। তারপর তাহির বললেন, এটা আমার কথা নয়, লোকজন বলা বলি করছে। সত্যি নাকি? মানে কি সত্যি? আপনি আর নিশি ভাবি সেপারেট হয়ে যাচ্ছেন? সত্যি। ও গড, ও গড। ঠিক আছে, আপনাদের ব্যক্তিগত। এখন শুনুন, একা অত বড় বাড়ি কি করবেন? তাছাড়া আপনার তো আরও একটা বাড়ি আছে না? বাড়ি না, ফ্ল্যাট। ওটা বিক্রি করে এটা কেনা হয়েছে। এটাও তাই। কেন, কি বলতে চাইছেন? না মানে আপনি বেচতে চাইলে আমার কাছে ক্রেতা আছে। আইডিয়াটা খপ করে ধরল আমাকে। আবার সব কিছু নতুন করে শুরু করি না কেন? বললাম, বেচতেও পারি। ঝুঁকে আমার হাত চাপড়ে দিলেন তাহির আখান্দ। সুখবরটা দিই তাহলে। মা আর বাবা গুলশানে উঠে আসার চেষ্টা করছেন, কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি কোনো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না বলে আসতে পারছেন না। আপনি তো 2.5 কোটিতে কিনেছেন, তাই না? হ্যাঁ। আমার বাবা টাকার কুমির। 3 দিলে আপনার পোষায়? না, পোষায় না। জায়গার দাম এই কমাসে প্রচুর বেড়েছে। আমি 3.5-এর কমে ছাড়ব না। নার্ভাস সুরে হেসে ফেললেন তাহির। আপনি তো দেখছি লোভী বোয়াল ভাই। আচ্ছা, সমস্ত ফার্নিচার সহ তো, নাকি আবার? ওগুলোর জন্য খুব বেশি না, 5 লাখ দিলেই চলবে। লোভে চকচক করতে লাগলো তাহিরের চোখ। নিশি যখন ওগুলো কিনেছিল, তাহির তখন বলেছিলেন, ফার্নিচার তো কিনছেন না, অ্যাসেট সংগ্রহ করছেন। কবে উঠতে পারবে মা বাবা? টাকা পাবার সঙ্গে সঙ্গে চলে যাব আমি। পকেট থেকে বই বের করে 50 লাখ টাকার একটা চেক লিখলেন তাহির। অগ্রিম, খালি উকিলকে দিয়ে দলিল রেডি করুন। আমরা 1 সপ্তাহের মধ্যে মা বাবাকে তুলে আনছি ওখানে। তাহির সাহেবের পিঠ চাপড়ে দিয়ে ক্লাব থেকে বেরিয়ে এলাম, লাঞ্চ অর্ধেকও না খেয়ে। অফিসে ফিরে ফ্ল্যাট বিক্রির খবরটা কাজলকে বললাম। ফ্যান্টাস্টিক একটা ডিল, তুমি যাই বলো। 3.5 কোটিতে ফ্ল্যাট, 5 লাখে ফার্নিচার।
খুব খুশি হয়েছি আমি, কিন্তু আপনার কোনো ঠিকানা থাকছে না। হাতে মাত্র 5 দিন সময়। হোটেলে উঠব। আপনি শহরে থাকতে চান নাকি শহরের বাইরে? অবশ্যই শহরে। কোনো চিন্তা করবেন না, হোটেলে থাকা কোনো কাজের কথা নয়। আপনাকে আমি 2 কামরার একটা অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে দিচ্ছি। কি কি ফার্নিচার লাগবে বলে দিলে ওরাই কিনে পৌঁছে দিয়ে আসবে। পুরনো যা যা নেওয়ার তাও ওরা দিয়ে আসবে। ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। এই মেয়েটা আমার স্ত্রী নয় কেন আল্লাহ! ওহ, দারুণ কাজল। সত্যি তুমি এসব করবে? কি বলছেন? করব না? এইসব কাজের জন্যই তো আমাকে বেতন দেওয়া হয়। মৃদু হাসল, তারপর চলে গেল। 6টার সময় নিজের অফিস থেকে চলে এলেন আবুল বাশার। কি ভাই সমীর, এসব কি শুনছি? আপনি গুলশান ছেড়ে চলে যাচ্ছেন? আপনারা চান না, কিন্তু হায়, তবু যেতে দিতে হয়। কৌতুক করে চা খাইয়ে কাজের অজুহাত তুলে উপদ্রব বিদায় করলাম। বাড়িতে ফিরে খেয়ে শুয়েছি, কিন্তু ঘুম আসছে না। ঘুম আসছে না একটি মাত্র কারণে। এটা রটে গেছে যে 3.5 কোটি টাকায় বাড়ি বিক্রি করেছি আমি। কিস্তি ইত্যাদি শোধ করার পরও আমার কাছে 2 কোটির বেশি থাকবে। এবার দ্বিতীয় ব্ল্যাকমেলার ছবল মারতে আসবে না তো? যার কাছে ফিল্ম আর ব্লো আপটা আছে, সে যদি দুঃসাহসী লোক হয়, ব্ল্যাকমেলার হতে বাধা কোথায় তার? টাকা কামানোর ইচ্ছা না থাকলে ওগুলো সে চুরি করেছে কেন? চিন্তাটা বাদ দিয়ে জহুর হোসেনের কথা ভাবলাম। এই জ্যাম থেকে বের হওয়ার জন্য তাঁর উপর কতটা যে নির্ভর করছি আমি। পরদিন অফিসে পৌঁছে কাজলকে জানালাম আমার যা কিছু নেয়ার আছে সব আমি পড়ার ঘরে রেখেছি। ও জানালো ওগুলোর ব্যবস্থা সময় মতোই করা হবে। তারপর বলল, ইস্টার্ন অ্যাভিনিউয়ে ভালো একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট পেয়েছি সমীর ভাই। আমার ধারণা আপনার ওটা পছন্দ হবে। লাঞ্চের সময় গিয়ে একবার দেখে আসবেন। এত তাড়াতাড়ি কি করে ম্যানেজ করছো তুমি? আমার ধারণা আপনার পছন্দ হবে। এখানে ঠিকানা, ভাড়া আর এজেন্টের নাম আছে। ভাড়া একটু বেশি, তবে দেখার পর আপনার মন ভালো হয়ে যাবে। তুমি দেখেছ? কাল রাতে। ওর দিকে তাকিয়ে থাকলাম। কিন্তু তুমি বললে তোমার ডেট আছে। আমি একই সময়ে 2টো কাজ করতে পারি। আমার সামান্য দেরি হয়ে গিয়েছিল, কিন্তু চেয়েছি আপনার থাকার ব্যবস্থা আগে পাকা করে ফেলি। তারপর ফাইল রেখে আমি ধন্যবাদ দেওয়ার আগেই নিজের অফিসে ফিরে গেল কাজল। লাঞ্চ সেরে ফ্ল্যাটটা দেখতে গেলাম। আদিবাসী কেয়ারটেকার আমাকে এলিভেটরে তুলে 10 তলায় নিয়ে গেল। ছোট কিন্তু ভারী সুন্দর ফ্ল্যাট। ডান পাশে আর সামনে বিরাট পার্ক, পেছন দিকে লেক। দেখে সত্যি মন ভরে গেল। অফিসে ফিরে এসে কাজলকে জানালাম ফ্ল্যাট আমার পছন্দ হয়েছে। বলল এজেন্টের সঙ্গে বসে সব পাকা করে ফেলবে ও। 5টার দিকে ফোন করলাম হাসপাতালে। আমার অনুরোধ শুনে ডাক্তার শান রাজি হলেন। আজই 10 মিনিটের জন্য জহুর হোসেনের সঙ্গে কথা বলতে পারবো আমি। শুনে কাজল বলল, দাঁড়ান, আমি আপনাকে কিছু ফুল আনিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, জহুর ভাইকে আমার শুভেচ্ছা জানাবেন। 6টার কিছু পর ফুল নিয়ে পৌঁছে গেলাম জহুর হোসেনের কেবিনে। তার মাথায় সাদা ব্যান্ডেজ, একটা চোখে সাদা পট্টি, সাদা বিছানায় সাদা চাদর গায়ে শুয়ে আছেন। এখন কেমন লাগছে জহুর? সমীর ভাই, ভালো, অনেক ভালো। মুখে যাই বলুন, তার গলায় জোর নেই।
আপনাকে দেখে আরো ভালো লাগছে। ফুলগুলো নামিয়ে রাখলাম, এগুলো কাজল পাঠিয়েছে। হাসলেন জহুর। মেয়ে বটে, কিছুই বলেন না। আর একটু সুস্থ হলেই বউকে নিয়ে থাইল্যান্ডে যাচ্ছেন আপনি? আগে যাচ্ছিলাম চিকিৎসা করতে, এখন বোধহয় যাওয়া হবে বেড়াতে, কারণ আমার চিকিৎসা তো ভালোই হয়েছে এখানে। তা ঠিক। জহুর, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। কাজল বলছিল আপনি বিস্ময় বিপণী নিয়ে রিসার্চ করছিলেন এবং 3টে নাম জানতে পারেন: তাহমিনা খান, তারানা কাজী আর মনিরা বাসার। কার কাছ থেকে জেনেছেন? দেয়ালে গর্তের মতো তার চেহারায় কোনো ভাবই নেই। সমীর ভাই, আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিস্ময় বিপণী নিয়ে আপনি রিসার্চ করছিলেন তো? না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। ভাবুন জহুর, চিন্তা করুন, আপনি না বললে এই নামগুলো কাজল পাবে কোত্থেকে? জানি না কি বলছেন। অসহায় একটা ভঙ্গি করলেন জহুর। জহুর, প্লিজ মন লাগান। আপনার তথ্যের সূত্র জানা আমার জন্য একান্ত জরুরি। আমি জানি আপনি আপনার সোর্স গোপন রাখতে চান, কিন্তু এবার যেহেতু আমাদের সম্পর্কটা মধুর, আমি আপনার কাছে জানতে চাইছি, কে আপনাকে বলেছিল এই মহিলারা বিস্ময় বিপণী থেকে জিনিসপত্র চুরি করছে? চুপচাপ শুয়ে থাকলেন জহুর। আমার কথা তার মাথাতেই ঢুকছে না। যে ব্রিফকেস ছিনিয়ে নিয়ে গেল ওরা, কি ছিল তাতে? অক্ষত চোখটা বন্ধ হলো। জহুর বললেন, ভারপ্রাপ্ত মেয়র সম্পর্কে তথ্য। বিস্ময় বিপণী সম্পর্কে কিছু ছিল না? আমি আমি আপনার কথা বুঝতেই পারছি না, জানি না কি বলছেন। ব্যান্ডেজ বাঁধা মাথায় হাত রেখে গোঙাতে শুরু করলেন তিনি। চোখে অন্ধকার দেখছি আমি। জহুরি আমার একমাত্র ভরসা ছিলেন, কিন্তু তিনি সত্যি কিছু জানেন না? স্মৃতিভ্রংশের শিকার, নাকি কারো ভয়ে না জানার অভিনয় করছেন? আপনার সময় শেষ। একজন নার্স ঢুকলেন কেবিনে। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। ফোন করলাম কাজলকে। কাজল, সমীর, এইমাত্র জহুরকে দেখে এলাম। তিনি বলছেন বিস্ময় বিপণী নিয়ে রিসার্চ করছিলেন না? তার যে রিপোর্ট তুমি কম্পোজ করেছিলে, কপি রেখেছ? একটু বিরতি, তারপর কাজল বলল, না। কিন্তু তুমি শিওর তিনি তাহমিনা খান, তারানা কাজী আর মনিরা বাসারের নাম বলেছেন? আমি পুরোপুরি শিওর। আমি আপনাকে সাবধান করেছিলাম সমীর ভাই, জহুর ভাই তার সোর্সের পরিচয় জানাবেন না। তুমি বলেছিলে ওই রিপোর্টে আরও নাম ছিল। মনে করার চেষ্টা করো কাজল, এটা গুরুত্বপূর্ণ। আমি আগেই চেষ্টা করেছি। দুঃখিত সমীর ভাই, অন্য কারো নাম আমি স্মরণ করতে পারি না। জহুর ভাইয়ের রিপোর্ট খুবই সংক্ষিপ্ত। তাতে এরকম বলা হয়েছে যে তার কাছে প্রমাণ আছে গুলশান এলাকার বেশ কিছু মহিলা বিস্ময় বিপণী থেকে এটা সেটা চুরি করছিলেন। তারপর তিনি নামগুলো দেন। এগুলো তার নোটবুকে এলোমেলো করে লেখা। কম্পোজ করে আমি তাকে প্রিন্ট কপি দেই, 2টো। যেহেতু ওটা ফাইনাল কিছু ছিল না, কম্পিউটার থেকে ডিলিট করি ওই কম্পোজ। তার নোটবুক? হ্যাঁ, ওটা হয়তো তিস্তার কাছে পাওয়া যাবে। আমি কি তাকে ফোন করে জিজ্ঞেস করব? না, ওদিকটা আমি দেখছি। ধন্যবাদ কাজল,
কাল দেখা হবে। গাড়ি নিয়ে সোজা জহুর হোসেনের বাড়িতে চলে গেলাম। আমাকে দেখে একটু অবাক হলেও মুখে কিছু বললেন না তিস্তা। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আচ্ছা, জহুরের নোটবুকগুলো কোথায় বলুন তো? ওগুলো আমার দরকার। আপনার দরকার? কিন্তু সবই তো কায়েস সাহেব নিয়ে গেছেন। বললেন মাহমুদ সাহেব চেয়েছেন, আপনি তার কাছ থেকে চেয়ে নিন। কাদেরুল কায়েস? তিস্তার দিকে তাকিয়ে আছি। আমি বাড়ি ফিরে দেখি তিনি আমার জন্য অপেক্ষা করছেন। বললেন মাহমুদ সাহেব জহুরের সব নোটবুকগুলো চেয়েছেন। আচ্ছা, ঠিক আছে, তার সঙ্গে কথা বলছি আমি। জি সমীর ভাই। তিস্তা তার সুন্দর নাকটা কোঁচকালেন। ভদ্রলোককে আমার ভালো লাগেনি। আমারও লাগে না বলে বিদায় নিলাম। কাদেরুল কায়েস প্রকাণ্ড দেহি, দেখলে তার প্রতিটি ইঞ্চি পুলিশ বলে মনে হবে। আমাকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন, হাত বাড়িয়ে দিয়ে বললেন, আরে কি সৌভাগ্য সমীর সাহেব যে! বসুন বসুন, কি ব্যাপার বলুন তো? জহুর হোসেনের নোটবুক বললাম, তারপর বসলাম। তিস্তা বললেন, ওগুলো আপনার কাছে? হ্যাঁ, একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করেছি। এখানে আমার কাজটাই তো এই বুদ্ধি খাটানো। ব্যাখ্যা করুন। ওই বেটা ইন্সপেক্টর বনি রিয়াজ জহুর হোসেনকে জিজ্ঞেস করেছে ঠিকাদারের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ খেয়েছেন ভারপ্রাপ্ত মেয়র। এই তথ্য তাকে কে দিয়েছে? জহুর ভাই সব সময় নিজের সোর্স গোপন রাখেন। আমি জানি নামগুলো তিনি নোটবুকে লিখে রেখেছেন। তাই রিয়াজ তার বাড়িতে তল্লাশি চালানোর আগে আমি গিয়ে নিয়ে এসেছি। তিস্তা আপাকে বলেছি তিনি যেন পুলিশকে কিছু না বলেন। বেশ, জহুর আমার কাজ করেন, ওই নোটবুক আমার দরকার। দরকার থাকলে নিয়ে যাবেন, সমস্যা নেই। ইন্টারকমের সুইচ টিপে বললেন, জিয়া, একটা ব্যাগে ভরে জহুর হোসেনের নোটবুকগুলো নিয়ে এসো। শান্ত সমীর ওগুলো চাইছেন। আমার দিকে তাকালেন। ঠিক আছে, আমার ধারণা আপনি খুব ব্যস্ত মানুষ, আমিও। রাহাত যতনের ফাইল, ওটা আমি চাই। তার চোখে ঘুম ঘুম ভাব চলে এলো। আপনাকে তো বলেছি কোনো পাগল বেশ কিছু ফাইলের সঙ্গে ওটাও চুরি করে নিয়ে গেছে। বাজে কথা। আমি মনে করি কোনো চুরির ঘটনা ঘটেনি। ওই ফাইলটা আমি চাই। শির দ্বারা খাড়া করলেন কায়েস। হে হে, আপনি কি বলছেন? যে জিনিস আমার কাছে নেই সেটা আমি আপনাকে দেব কোত্থেকে? যতন খুন হয়েছে, আপনি চান বনি রিয়াজকে আমি জানাই আপনার কাছ থেকে যতনের ফাইল চুরি গেছে? যান, বলুন, তবে মনে রাখবেন ইন্সপেক্টরকে কিছু বলতে গেলে আপনার জন্যে ব্যাপারটা না আবার হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। লোকটার পুলিশি কণ্ঠস্বর মুখে ঘুষি মারার মতো আঘাত করল। যান, কেটে পড়ুন, এবার আমাকে কাজ করতে দিন। দাঁড়ালাম আমি। এটা নিয়ে মাহমুদ ভাইয়ের সঙ্গে কথা বলবো আমি। এবার তাকে সব জানানোর সময় হয়েছে। তাই? খেকিয়ে উঠলেন কায়েস। আচ্ছা, আপনার খুলিতে এটা ঢুকছে না যে আমি আপনাকে বাঁচাতে চেষ্টা করছি? এর মধ্যে যদি বসকে টেনে আনেন আপনারই 12টা বাজবে। এখন যান। এতক্ষণে আমি বুঝলাম আমার রানীর বিরুদ্ধে তার কাছে টেক্কা আছে। আমি আপনাকে বাঁচাতে চেষ্টা করছি মানে হলো নিশি যে চোর
তা তিনি জানেন। অফিসে ফিরে ব্যাগ খুলে নোটবুকগুলো বের করলাম। 1, 2 করে নম্বর লেখা, 14 পর্যন্ত। কিন্তু 13 নম্বর নোটবুক নেই। ওগুলো আর পরীক্ষা করতে গেলাম না। আমি নিশ্চিত 13 নম্বরই ছিল বিস্ময় বিপণীতে চুরি যাবার ঘটনার বিবরণ। যতন ফাইলের মতো এটাও নিখোঁজ। চেয়ারে হেলান দিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি। কায়েসের হুমকি বলে দিচ্ছে, সাদিক মাহমুদের কাছে আমার যাওয়া চলে না। আমি যদি কায়েসের বিরুদ্ধে কঠিন হই, তিনি আমার বিরুদ্ধে আরও বেশি কঠিন হবেন। আমি এখন নিশ্চিত কেউ একজন জহুরকে ভয় দেখিয়েছে। আমাকে যেমন সাবধান করা হয়েছে, জহুর হোসেনকে ঠিক সেইভাবে সাবধান করা হয়েছে। মুখ বন্ধ রাখো, তা না হলে কপালে খারাপই আছে। ভাবছি আজ রাতে জহুরের সঙ্গে আবার কথা বলবো। ফোন এলো। তারপর পত্রিকা প্রসব করার কাজে লাঞ্চ পর্যন্ত ব্যস্ততা। লাঞ্চের পর আমার অফিসে এলো কাজল। জানালো আমার ব্যক্তিগত জিনিসপত্র প্যাক করে ইস্টার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়েছে। আপনি যখন খুশি উঠতে পারেন ওখানে। কিছু জিনিসের অর্ডার দিয়েছি, পৌঁছে যাবে সব। চা, কফি, দুধ, ক্যান্ড ফুড। ওয়ান্ডার গার্ল কাজল। বুকে চিনচিনে ব্যথা নিয়ে তাকিয়ে আছি ওর দিকে। তোমাকে নিয়ে খুব খরুচে একটা ডিনার খেতে চাই। সুযোগ পাবো? ধন্যবাদ, কিন্তু না। আমন্ত্রণটা তোমার বয়ফ্রেন্ডকেও। আমি ওর সঙ্গে পরিচিত হতে চাই। আমাকে দেখছে কাজল, ওর চোখে সতর্ক দৃষ্টি। শুনুন সমীর ভাই, আমার ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগতই থাকতে দিন প্লিজ। আমার ডিউটি অফিসের কাজে আপনাকে সাহায্য করা, আর যদি পারি বাড়ির টুকটাক কিছু কাজ দেখাশোনা করা। ব্যাপারটাকে এরকমই থাকতে দিই আমরা। ভূতের মতো খানিকটা হাসি দিয়ে নিজের ঘরে ফিরে গেল কাজল। ভাবলাম, বেশ, এর চেয়ে ফাইনাল আর কিছু হতে পারে না। 6টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকলাম। তারপর অফিসে তালা দিতে বলে হাজির হলাম হাসপাতালে। রিসেপশন ডেস্কে অনুমতি চাইতে গেছি। মেয়েটা আমাকে বলল, জহুর হোসেনকে তো আধ ঘন্টা আগে এসে তার স্ত্রী এয়ারপোর্টে নিয়ে গেছেন, ব্যাংকক যাবেন। সঙ্গে তুষার আবিদ নামে এক ভদ্রলোক ছিলেন। তুষার উপস্থিত থাকা মানে সাদিক মাহমুদের নির্দেশেই এটা ঘটেছে। কিন্তু এরকম হঠাৎ কেন? এত তাড়াহুড়োর কি ছিল? এখানে কি কোনো ষড়যন্ত্র কাজ করছে? প্রথমে রাহাত যতনের ফাইল, ফিল্ম আর ব্লো আপ গায়েব হয়ে গেল। তারপর আমার টেপ রেকর্ডার চুরি হলো। তাতে রেকর্ড করা ছিল যতন আমাকে ব্ল্যাকমেল করার ভয় দেখাচ্ছে। তারপর জহুর হোসেনের নোট বই গায়েব, এবং এখন জহুরকে নাগালের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। আমার একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। কেউ যেন আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কি করা উচিত? দরজা মনে হচ্ছে এখন বন্ধ। আতঙ্ক দমিয়ে রাখতে নিজেকে বললাম, চুপ করে বসে থাকো আর আশা করো খারাপ কিছু ঘটবে না। তবে জানি এ হলো নিজেকে বোকা বানানোর চেষ্টা। গাড়িতে স্টার্ট দিয়ে বাড়ির পথ ধরলাম। ওটা ছিল রিফ্লেক্স অ্যাকশন। এনার্জি প্লাস রেস্তোরাঁ দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ভেতরে ঢুকলাম। টেবিলে বসে স্টেক খাচ্ছি, ফোন পেলাম। এসআই মালিক আমাকে নির্জলা বারে যেতে বলেছেন। খাওয়া শেষ করে গেলাম। নির্জলার একটা কেবিনে বসে আছেন মালিক। আমাকে দেখে ইঙ্গিতে বসতে বললেন। আপনি রোজি রুমানা সম্পর্কে তথ্য চেয়েছিলেন? হ্যাঁ। আমি একা না, ইন্সপেক্টর রিয়াজও তার সম্পর্কে খবর নিচ্ছে। তবে সে মুখ খোলেনি, চাপ দেওয়া সত্ত্বেও। স্বীকার করেছে
যতনের সঙ্গে মাঝে মধ্যে একসঙ্গে রাত কাটিয়েছে, তবে তার সম্পর্কে প্রায় কিছুই জানতো না। ভয় পেয়ে মিথ্যে কথা বলছে। হাইনের কাছে মুখ না খুললেও আমার ধারণা আপনার কাছে খুলবে। আমার ভুলও হতে পারে, তবে চেষ্টা করে দেখতে পারেন। সে ব্ল্যাকমেলারও হতে পারে। ফিল্ম আর ব্লো আপগুলো হয়তো তার কাছেই আছে। কি জানি, মনে হয় না। তবে তাহলে তো তার সঙ্গে কথা বলাটা আরও জরুরি। 23-3 কৃষ্ণগোপাল লেন, 3 তলার ফ্ল্যাটে অন্ধ এক বোনকে নিয়ে থাকে। একটা মেয়ের সঙ্গে কিছুদিন শুলে পুরুষরা তাকে অনেক কথা বলে দেয়। দেখা যাবে এই মেয়ে যতনের অনেক গোপন কিছু জানে। ঠিক আছে, দেখি কথা বলে। ফোন নম্বরটা দিয়ে যান। শহরের ভেতরেই, তবে লাইট পোস্টের আলোয় খাল, ক্ষেত, বাঁশের সাঁকো ইত্যাদি দেখা যাচ্ছে। আবার কাছেই সারি সারি বহুতল ভবনও তৈরি হচ্ছে। তারই একটায় থাকে রোজি রুমানা। গেটই নেই, তার আবার দারোয়ান। সিঁড়ির ধাপ প্লাস্টার করা হয়নি। বিদ্যুৎ আছে, তবে সিঁড়ি অন্ধকার। 3 তলায় 4টে ফ্ল্যাট, 3টেরই এখনো দরজা লাগানো হয়নি। একমাত্র দরজায় নক করলাম, কেউ আসছে না। আবার নক করতে গিয়ে দেখি কবাট একটু ফাঁক। সঙ্গে সঙ্গে শিরদাঁড়ায় ঠান্ডা শিহরণ বয়ে গেল। আবার কি একই দৃশ্যের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? ভেতরে ঢুকে দেখতে পাবো রোজি রুমানাকে কেউ গুলি করে মেরে রেখে গেছে। ওখানে দাঁড়িয়ে ইতস্তত করছি, ছাপা একটা গোঙানির আওয়াজ ঢুকলো কানে। তাড়াহুড়ো করে অন্ধকার ঘরে পা রাখলাম। চুরুটের গন্ধ পেলাম নাকে। ঘরে রাস্তার আলো পড়েছে। পাশের ঘরে যাবার দরজাটা আধ খোলা। আওয়াজটা ওদিক থেকেই আসছে। জুলফি বেয়ে ঘামের ধারা নামছে। মুখের ভেতরটা শুকিয়ে আঠা। আধ খোলা দরজা দিয়ে অন্ধকার করে উঁকি দিলাম। শুধু একটা বিছানার আকৃতি ছাড়া আর কিচ্ছু স্পষ্ট নয়। দেয়াল হাতড়ে আলোর সুইচ পেলাম। কর্কশ আলোয় চোখ মিটমিট করছি। ধীরে ধীরে যে দৃশ্যটা পরিষ্কার হলো, আমি দম ফেলতে ভুলে গেলাম। একটি মেয়ে, সম্পূর্ণ বিবস্ত্র, শুয়ে আছে বিছানায়। খাটের স্ট্যান্ডের সঙ্গে কবজি দুটো বাঁধা, পায়ের গোড়ালিও তাই। মুখের ভেতর নোংরা কাপড় গোঁজা। ডান উরুর ওপর গোল আর লাল ক্ষত। এরকম ক্ষত শুধু মাংসের উপর জ্বলন্ত চুরির চেপে ধরলে তৈরি হতে পারে। ছোটোখাটো মেয়ে, সুশ্রী, বয়স হবে 25 কি 26। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকার পর হাত আর পায়ের গিঁট খুলে দিলাম। মুখ থেকে বের করলাম নোংরা ন্যাকড়া। মেঝেতে থুথু ফেলল মেয়েটা। চেষ্টা করলো, কিন্তু বমি হলো না। ঘরের বাতাসে ছড়িয়ে পড়ল বিচ্ছিরি মদের গন্ধ। আমি তাকে পানি আর তোয়ালে এনে দিতে মুখ ধুলো সে। খাটের তলার যে বোতলটা দাও দেখি, ফ্যাটে দেশি না পড়লে এই মায়ের আমি বলুম কেমনে। দুঢোক দেশি মদ খাবার পর গায়ে চাদর জড়ালো। তারপর বিছানায় পা লম্বা করে হেলান দিল দেওয়ালে। তোমারে আমি চিনি না, কেডা? কেউ না, এদিক দিয়ে যাচ্ছিলাম। হাইসাই যখন পড়ছো যাইও না, আমি বাথরুমতে ফ্রেশ হয়ে আহি। বাথরুমে ঢুকলো। বমি করার আওয়াজ পাচ্ছি। মেঝেতে বিছানার পাশে চুরুটের অবশিষ্টাংশ পড়ে থাকতে দেখলাম। 2 আঙুলে ধরে তুললাম ওটা। নেড়ে চেড়ে দেখছি। এটা আমার কাছে কোনো অর্থ বহন করে না। আচ্ছা, গন্ধটা কি একটু পরিচিত লাগছে? চিন্তা করছি। টুকরোটা সাইড টেবিলে রেখে দিলাম। গায়ে একটা চাদর জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে কিচেনে ঢুকলো রুমানা। বোতল থেকে পানীয় ঢালার শব্দ পেলাম। গ্লাস হাতে করে ঘরে এসে ঢুকলো। ধন্যবাদ দিতাছি বয় স্কাউট।
ব্যাপারটা গোপন রাখবা। আমি ভালো আছি, এখন তুমি হাওয়া হয়ে যাও। এই ঘটনার কথা ইন্সপেক্টর বনি রিয়াজকে জানানো দরকার। আমি খুব নরম সুরে বললাম। তুমি কেডা? মনে হইতাছে বেজন্মা কুত্তাগুলোর লগে আসো। কজন ছিল ওরা? বিছানার ওপর বসল রুমানা। তুমি কেডা গো? যতন। যতন আমাকে ব্ল্যাকমেল করছিল। ও মারে, আবার বিড়বিড় করল রুমানা। তাই কি করবা? আগুন দিবা গতরে? হাতের গ্লাস ছেড়ে দিয়ে দু হাতে মাথা ধরে গোঙাতে লাগলো। সরে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কান্না থামিয়ে গ্লাসটা তুলল, আবার ঘুরে এলো কিচেন থেকে। তুমি এখনো যাও নাই? আমি তোমার হেল্প চাইছি। হেল্প? কি এর হেল্প? বিস্ময় বিপণী থেকে আমার স্ত্রী এক শিশি পারফিউম চুরি করেছিল। ক্যামেরায় ছবিটা ধরা পড়ে। ছবিটার জন্য যতন আমার কাছে 1.5 লাখ টাকা চেয়েছিল। সে মারা গেছে, কিন্তু ছবিগুলো পাওয়া যায়নি। আমি আশা করছি আপনি আমাকে বলবেন কোথায় ওটা পাওয়া যাবে। আবার ফোঁপালো মেয়েটা। আমি তারে কইছি এই কাম সাইডা দেও, আমার কথা শুনলে তো। হঠাৎ গায়ের চাদর সরিয়ে ফেলল, পোড়া ক্ষতগুলো দেখালো। বেজন্মা কুত্তায়া ফুরাইছে আমারে। আও তুমি ফুরাও। কে সে? কেমনি জানু? পুলিশই 1 মাইল দূর তন হেগো আমি চিনবার পারি। লম্বা চওড়া। ভাবলাম, কাদেরুল কায়েস? চাকরি করছে এমন কোনো পুলিশ এই কাজ করতে পারে না। আপনি তাকে ফিল্মটা দিয়েছেন? ফুরাইবেন আমারে? আপনি আমাকে সাহায্য করবেন না? তাকে আপনি দিয়েছেন ওটা? কইছি, হয় পাওয়া যাইব। কইছি আমার খানি বইনের কাছে এই সাতক্ষীরায় বাড়াই দিছি। সত্যি? না, সে পুলিশ। আপনার বোনের সঙ্গে যোগাযোগ করবে। ফিল্মটা না পেলে ফিরে আসবে আপনার কাছে। তার আগেই আমি হাতে ফলামু। ওই ফিল্মটা আমি চাই। 50,000 টাকায় কেনা সম্ভব? মেয়েটার চোখে লোভ চকচক করতে দেখলাম। আবার কত কইলা? 50,000। এই টাকায় আপনি অনেক দূরে পালাতে পারবেন। ফিল্মটা কোথায় আছে আপনি জানেন? রুমানা আমার কবজি চেপে ধরল। তুমি তুমি কইতাছো ফিল্মটা পাইলে তুমি আমারে 50,000 টাকা দিবা? হ্যাঁ। তার ভাব দেখে মনে হলো জ্ঞান হারাতে পারে। টাকা দিলে ওইটা তুমি অবশ্যই পাইবা। গ্লাসের দিকে হাত বাড়াচ্ছে দেখে সেটা আমি সরিয়ে দিলাম। আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন। হ্যাঁ, তাইলে এটা ধূমপান দেও। কোথায় ওটা? খুব তারা না? আরে মিয়া, আগে টেহা, আগে টেহা। টাকা ব্যাংকে। সকালের আগে পাচ্ছেন না। হাতে ফিল্ম পেলে তবেই আমি টাকা দেব। সেটা আমি এখনই চাই। কাইল তোমার লগে ব্যাংকক যাইমু, টেহা পাইমু, তারপর ফিল্ম দিমু। সকাল হবার আগে আপনি মারাও যেতে পারেন। শুধু পুলিশ ওটা চাইছে না, একজন খুনিও চাইছে। চেয়ার ছাড়লাম। যতনের মতো গুলি খেতে চাইলে খান। হারাও,
রুমানার চোখে মুখে ভয় জমল। খুনির কথা কি কইলা? আপনার বন্ধু যতনের কাছে একটা ফিল্ম ছিল, যেটা ধনী অনেক মহিলাকে জেল খাটাতে পারত। সম্ভবত তাদের স্বামীদের একজন যতনকে খুন করে ফিল্মটা নিয়ে গেছে। হতে পারে এরপর আপনার পালা। সাবেক একজন পুলিশ আপনাকে পুড়িয়েছে। এরপর যে আসবে সে হয়তো খুন করে রেখে যাবে। দরজার কাছে পৌঁছেছি, পেছন থেকে আমার শার্ট খামচে ধরল রুমানা। হাল্লার কিরা কইতাছি, ফিল্মটা তোমারে আমি দিমু, মাকর এক শর্তে, তুমি মারে অবশ্যই লগে নিবা। সে কি? না, আপনাকে আমি কোথায় নিয়ে যাব? যেখানে খুশি। বলে টান দিয়ে ঘরে ঢুকালো আমাকে। দরজায় পাহারায় থাকলো। দ্রুত হাতে টি শার্ট আর মোজা পরল। তার দিকে পিছন ফিরেছি আমি। প্যান্ট আর জুতো পরুন, আমি অপেক্ষা করছি। আমার দিকে তেড়ছা চোখে তাকালো রুমানা। আমার আবার প্যান্টের কি দরকার? গাড়ি চালিয়ে ফেরার সময় আমার কাঁধে মাথা রাখলো মেয়েটা। তোমারে আমি বিশ্বাস করতেছি, আমি তোমারে ফিল্ম দিমু, মাকর তুমি আমারে টাহাটা দিবা, দিবা তো? রাত 11:15। এই সময় যতনের বাড়িতে গেলে ঝুঁকি নেওয়া হবে। পুলিশ নিশ্চয় নজর রাখছে ওটার ওপর। ওকে নিয়ে সোজা ফ্ল্যাটে উঠলাম। রুমানার ছানা বড়া চোখ দেখেও না দেখার ভান করে ড্রয়িং রুমে বসালাম। হাতে খানিকটা ব্র্যান্ডি ধরিয়ে দিলাম। তুমি দেখতাছি জব্বর শেয়ানা মাল বাপ। তার সামনের সোফায় বসলাম। এবার যতন সম্পর্কে বলুন। হি হোম, হ্যার বউ পলাইল। একদিন রাস্তার থন ঘরে নিল আমারে। একদিন কইল সাইড বিজনেস করে, ডর দেখায় আর টেহা লয়। কইলাম এই কাম বালা না, ফাইসা যাইবা। শুনল না। তারপর একদিন ক্যামেরা লাগাইবার কথা কইল। আমরা নাহি কুটিপতি হম। কোটিপতি? হ্যাঁ। তারপর কইল ক্যামেরায় খুব বালা জিনিস ধরা পড়ছে, এক দানে কুটিপতি হনের এডাই চান্স। তয় আমার হেল্প লাগবো। কইল এই বড় দাওটা মাইরা ব্ল্যাকমেল সাইরা দিব, আমারে নিয়া কক্সবাজারে গিয়া নিজের ব্যবসা ধরব। দ্রুত ভাবছি, কার কাছ থেকে কোটি টাকা আদায়ের কথা ভাবছিল যতন? জুম্মন কাজী? আপনার কাছে কি ধরনের হেল্প চাইল যতন? হইল ঝুঁকি ভাগ কইরা লইয়া হ। নিজে রাখলো ফিল্ম, আমারে দিল বুলু আপ। আপনার কাছে আছে ওটা? একটা প্যাকেট দিছিল, তখন জানতাম না ভিতরে কি আছে। কোটি টাকার কথাও তেমন খেয়াল করি নাই। হে মারা যাওনের রাতে খুঁজতা গিয়া দেখি নাই। ফোন দিলাম, হ্যারে ধরে না। বাড়িতে গেলাম, দেখি কেরা জানি মাইরা ফেলাইছে। কে দেবে কোটি টাকা? নাম বলেছিল? না। আপনি বসুন, আমি কাপড় পাল্টে আসি, পরে আমি যতনের বাড়িতে যাব। একটু থামলাম, তারপর মৃদু গলায় বললাম, ফিল্মটা কোথায় পাবো আমি? তুমি আমার টাকা দিবা না? দেব। খোদার কিরা? কিরা? ডেস্কের নিচের দেরাজে। তার দিকে তাকিয়ে থাকলাম। আমাকে বোকা ভেবেছেন? পুলিশ কি ঘাস চিবায়? মাথা নাড়ল রুমানা। যতন চালাকা ছিল, কাঠ মিস্ত্রি আইনা দেরাজের তলে আর একটা দেরাজ লাগাইছিল।
ওইখানে পাইবা। শেষ হল শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়ের 3য় পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।